আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতায় আজকেও পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। পে স্কেল নিয়ে আলোচনা বলতে তেমন কোনো যে মানে গুরুত্বপূর্ণ বা সুখবর সে ধরনের কিছু না। তবে আজকে বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে বা বিভিন্ন অনলাইন নিউজ এগুলোতে পেজগুলোতে পে স্কেলের যে বিষয়টা খুব গভীরভাবে আসছে, কয়েকটা বিষয় সেটা হচ্ছে, একটা নিউজ আসছে যে আগামী বাজেট থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন হতে পারে, একটা নিউজ। আর একটা নিউজ আসছে যে পে স্কেল আদায় একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা। তো এই নিউজটা বেশি গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে, যে পে স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা। তো তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অভিভাবক কিন্তু এদেশের সরকার। তো অভিভাবকের বিরুদ্ধে আন্দোলন যদি প্রত্যেকটা কাজেই সেই অভিভাবকদের বিরুদ্ধে যদি আন্দোলনে নামতে হয়, আন্দোলন করে যদি সকল দাবি আদায় করতে হয়, এর চেয়ে মানে লজ্জাস্কর বলবো না, এর চেয়ে দুঃখজনক বলবো, কি বলবো, আমার মানে বলার ভাষা নাই। তো যাই হোক, যেটাই হোক, এখন আন্দোলনে নামতে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আমি নিউজটাকে একটু পড়ি, তারপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। নবম জাতীয় পে স্কেল আদায়ে নতুন করে একগুচ্ছ আন্দোলন পরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। লাগাতার অবস্থান কর্মসূচি, পূর্ণ দিবস কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি রয়েছে এই পরিকল্পনায়। সম্প্রতি পে স্কেল নিয়ে আলাপকালে এসব পরিকল্পনার কথা জানান বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম। তিনি বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক তিনি বলেন যে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক সংগঠন আছে, এই সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে দাবি ও বা আন্দোলন করার কারণে পে স্কেল দাবিটি জোরালোভাবে সরকারের কাছে পৌঁছাচ্ছে না। এই জন্য সবগুলো সংগঠন এক প্ল্যাটফর্মে আসতে হবে। এর ফলে সরকারের উপর চাপ তৈরি হবে, দাবি আদায় সহজ হবে। এই জন্য আমরা সবগুলো প্ল্যাটফর্ম একত্রিত হয়ে আন্দোলনে নামতে হবে। যদি একটা বিষয়টা দেখেন যে কাজ কিন্তু একটাই, কাজটা কি? পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার চাপ দেওয়া। এই জন্য এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের একাধিক সংগঠনের প্রয়োজনীয়তাটা কি? দাবি যেহেতু একটাই, চাওয়া যেহেতু একটা, এবং পাওয়া হবেও একটা, তাহলে এতগুলো সংগঠনের দরকারটা কি? এতগুলো সংগঠনের কারণেই একটা চাওয়া বিভিন্নভাবে যখন চাইতে যায় তখন সেই চাওয়াটা দুর্বল হয়ে পড়ে। তো এই জন্য চাওয়া যেহেতু একটাই, এক জায়গা থেকে এক প্ল্যাটফর্মে একভাবে চাওয়াটাই তো সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। কিন্তু এখানে একাধিক সংগঠন, কেন একাধিক সংগঠন হবে? একাধিক সংগঠন হওয়ার উদ্দেশ্য সবাই নিজেকে জাহির করা, এই জায়গা থেকে বের হয়ে আসা লাগবে। এই জাহির করে কিছু লাভ হবে না, এখানে জাহির করার কিছু নাই, এখানে নেতা হওয়ার কিছু নাই। হ্যাঁ না, এই পে স্কেলে শুনতে খারাপ লাগলো, আমার কথা মনে করেন না, একটা কথা বলে আজকে। এই পে স্কেল দাবি আদায় মানে লক্ষ্য সামনে রেখে অনেক নেতা আবির্ভাব হয়েছে আমাদের দেশে। এই নেতাগুলোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে অনলাইনে তাদের পরিচিতি, ব্যাপকভাবে পরিচিতি মেলে ধরা এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তাদের সরাব উপস্থিতি কাজে লেগে তাদের কিছু ভিউ ব্যবসা করা। এই জন্য এত মূল নিজেকে পরিচিতি করা এবং সেখান থেকে এই ব্যবসাটা করা। এখন বলতে পারেন যে আপনি কি করতেছেন, আপনি তো অনলাইনে কথা বলতেছেন। ভাই, আমি অনলাইনে কথা বলছি, ঠিক আছে, আমি কথা বলছি মানুষকে জানার উদ্দেশ্যে। আমি তো নেতা না, আমি কোনো সংগঠনের নেতা না, আমি সাধারণ পাবলিক। তো এরপরে কি বলতেছে, তো আশিকুল ইসলাম বলেন, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সব কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে, এটি আমাদের আন্দোলনের পরিকল্পনার অংশ। এই জিনিসটা তো আরো আগে বোঝা উচিত ছিল, যে কোথায় কাজ করা লাগবে, কোথায় নক করা লাগবে। এটা এত দেরি কেন? এটা এই বুঝতে এত দেরি হওয়ার কারণেই আজ কিন্তু আমাদের এই ভোগান্তি। এটা বুঝতে যদি এত দেরি না হতো, তাহলে আমাদের ভোগান্তি আমার মনে হয় না এত হতো। তো কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির এক নেতা জানান, পে স্কেল আদায়ে প্রয়োজন হলে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়া গণ অবস্থান, লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা হতে পারে। একই সাথে যারা দেশে একযোগে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে, মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশকার দাবির বিষয়টি সরকারের নজরে আনার পরিকল্পনা রয়েছে। আর নজরে আনার পরিকল্পনা করার কিছু নাই এখানে, আমি যেটা মনে করি বহুত নজরে আনা হয়েছে, বহুত জানে, সরকার সবই জানে। এখন সরকার যেটা করতেছে, সরকার ইচ্ছাকৃত ভাবে যাতে এটা এড়ানো যায় কিভাবে সেই রাস্তা খুঁজতেছে। এই বিষয়টা যারা দাবি আন্দোলনের যারা নেতা, আপনার নেতৃত্ব দিচ্ছেন, খুব ভালো কথা। এক নম্বর কথা, যে ওই যে আপনারা যেটা বলছেন যে এক প্ল্যাটফর্মে সবাই এক হয়ে একযোগে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে আঘাত করার চেষ্টা করেন, তাহলে কাজটা সোজা হবে এবং দাবি আদায় বলিষ্ঠ ভূমিকা হবে। জানানোর দরকার নেই, স্মারকলিপি দিয়ে কোনো লাভ নাই, স্মারকলিপি ওই পর্যন্ত পোষাবেও না, কোনোদিন স্মারকলিপি দিয়ে কিছু হয়ও না। এগুলো স্মারকলিপি মানে মানে মানসিক সান্ত্বনা ছাড়া কিছু কোনো লাভ নাই। যে পজিটিভ যে বিষয়টা এখানে আপনারা নিজেরাই উঠে আনছেন, যে এক প্ল্যাটফর্মে আসতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, সরকারকে জানান দিতে হবে, সরকারকে চাপ প্রয়োগ করতে হবে, মন্ত্রণালয়ে নক করার চেষ্টা করেন, তাহলে দাবি আদায় সহজ হবে। কারণ এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের পাওনা। বিগত 11 বছর থেকে নতুন পে স্কেল হয়নি, অতএব এটা আমাদের পাওনা, এটা আমাদের প্রাপ্য। আমাদের প্রাপ্য আমাদেরকে অন্যায্যভাবে বঞ্চিত করে সরকার আমাদের জন্য আমাদের পে স্কেলে বরাদ্দ কত টাকা অন্য ফান্ডে নিজে খরচ করলো, তখনই তো আমাদের প্রতিবাদ করা উচিত ছিল। তখন আমরা এই ঐক্যবদ্ধভাবে কেন প্রতিবাদ করলাম না? তখন যদি প্রতিবাদ করতে পারতাম বা করা উচিত ছিল, তাহলে এই অবস্থা আসতো না। কথা তো ছিল সরকার আসার পরই যে বরাদ্দ আছে সেই বরাদ্দ দিয়ে বাস্তবায়ন করার কথা। হিসাব মতে পূর্ববর্তী সরকার রেখে গেছে, সেই টাকা কেন তারা অন্য খাতে ব্যয় করলো? কে তাদের বলছে ব্যয় করতে? পূর্বে যারা ক্ষমতা ছিল তারা কি সরকার না? রাজনীতি সরকারকে বলা হয় জনবান্ধব সরকার বা জনগণের মঙ্গল কামনাকারী সরকার। সেই রাজনীতি সরকার এসে তো প্রথম আঘাতটা করলো জনগণের, সাধারণত জনগণ। অর্থাৎ আমরা যারা জাতীয় স্তরে আধিভুক্ত কর্মকর্তা কর্মচারী আছে, আমরা তো এই দেশের জনগণের মধ্যেই তো, নাকি? আমরা তো এদেশেরই তো মানুষ, আমরা তো অন্য দেশের মানুষ না। তো একদিন জনবান্ধব সরকার এসে জনগণের কল্যাণ করার পরিবর্তে জনগণের অকল্যাণ, হ্যাঁ কিছু অংশ তারা কিছু ব্যয় করছে, যে ব্যয়টা করছে তারা সেটা ঠিক আছে। যে রাষ্ট্রের অন্যান্য যেমন ফ্যামিলি কার্ড দিচ্ছে, সেটা এটা দরকারি আছে, তার মানে এই না তো আপনি কাউকে বঞ্চিত করে কারো ভাগ জিনিস তাকে বঞ্চিত করে আপনি অন্যকে দিবেন, সেটা তো মেনে নেওয়ার জিনিস না। এই জিনিসটা মেনে নেওয়া আমাদের উচিত হয়নি। তখনই আমাদের কঠোর হস্তে এটি নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল, আমরা করিনি। এখন যেহেতু সামনে রোজা টোজা ছিল, এখন করা হয়নি, যে কারণে নতুন সরকার ছিল করা হয়নি। এখন যেহেতু রোজা চলে গেছে, সামনে আগামীতে নতুন বাজেট আসতেছে, যেহেতু এই বাজেটের সম্ভাবনা নাই, আগামী বাজেটে যেন কোনো মতে এটা যেন ফসকে না যায়, সেই জন্য এখন থেকে কঠোর হস্তে এটাতে চাপ প্রয়োগ করতে হবে এবং কঠোর এটাকে যাতে দাবি আদায় সচেষ্ট হওয়া লাগবে, যাতে এটার নিয়ে কোনো ইয়েই না হয়, মানে কোনো বার্গেনিং এর কোনো ব্যবস্থা নেই। একটাই দাবি, আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং সেটা মানানসই আকারে, এটা যুক্তিযুক্ত আকারে, মানে যেন তেন ভাবে যেন না হয়। যেন তেন ভাবে বাস্তবায়ন হলে ওটা লাভ নাই। হ্যাঁ, বাস্তবায়নের সময় লাগতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা যেন আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দরকার নেই, প্রয়োজন মাফিক যেন হয়, প্রয়োজন মাফিক যেন আমাদের এই বিষয়টা যেন বাস্তবায়ন হয়। সেই লক্ষ্যে ওই যেটা বলা হয়েছে যে সকল প্ল্যাটফর্ম, ভাই নেতা অনেক হয়েছে, নেতা হওয়ার দরকার নাই। এখন যেটা কাজ, যে কাজের জন্য আপনারা নেতা হয়েছেন, নেতা তো হয়ে গেছেন, অনেক বড় বড় নেতা হয়েছেন, সব ঠিক আছে, আর নেতা হওয়ার দরকার নাই। এখন সবাই এক জায়গায় এসে এক প্ল্যাটফর্ম থেকে একসাথে একটাই দাবি, একটাই চাওয়া, একটাই পাওয়া। সেই চাওয়া পাওয়াটা কিভাবে করলে আদায় হবে সেই কাজ করেন। আর ওই ইগো সমস্যা, আমি নেতা, কে বড় নেতা, এইগুলো ভাবার সময় আর নাই, এগুলো ভাবার সময় পার হয়ে গেছে। এখন যে ভাবাটা লাগবে সেটা হচ্ছে দাবি আদায় করা লাগবে। সরকার কিন্তু আপ্রাণ বিভিন্ন অজুহাত দেখা চেষ্টা করবে যাতে এই দাবি বাস্তবায়ন করা না লাগে। কি উপেক্ষা করা যায় কিভাবে? দেখেন, গত অন্তর্বর্তীকালীন সরকার বাজেট রেখে গেছে, পাশাপাশি বাস্তবায়ন কমিটিও গঠন করে দিয়ে গেছে। আজ পর্যন্ত ওই অন্তর্বর্তী সরকারের আমলে একটা কমিটি হয়েছে, আজ পর্যন্ত এই সরকার আসার প্রায়
1.5 মাস পার হয়ে গেল, আজ পর্যন্ত সেই কমিটি একটি মিটিংও করেনি। কেন কেন মিটিং করেনি? তাদেরকে অ্যাপয়েন্টেড করা হয়েছে এটা বাস্তবায়ন নিয়ে কাজ করার জন্য। তারা কেন হাত পা গুটিয়ে বসে আছে? অবশ্যই সরকার এখানে মানে প্রত্যক্ষভাবে এখানে ইশারা আছে যে আপনারা মিটিং করার দরকার নেই, যাতে মিটিং করলে তো বাস্তবায়ন করার চাপ আসবে। এগুলো এইভাবে কি দাবা রাখা যাবে? এইভাবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হই, এইভাবে দাবা রাখতে পারবে না আমাদেরকে, জিনিসটা মাথায় রাখে। কারণ এই জিনিসটা কিন্তু মীমাংসিত একটি ইস্যু, মীমাংসিত ইস্যুকে পাশ কাটায় যাওয়া যায় না। সরকার যে মীমাংসিত ইস্যু যেভাবে পাশ কাটানোর চেষ্টা করতেছে, এই চেষ্টা আমরা অবশ্যই মেনে নিব না। সবাই ওই যে সবগুলো প্ল্যাটফর্মে একসাথে হয়ে একতাবদ্ধ, যারা যারা স্টেক হোল্ডার, যারা যারা এই বেতন স্কেলে অন্তর্ভুক্ত হবে, তাদের সবাইকে এক হয়ে একসাথে এর বিরুদ্ধে মাঠে নামতে হবে। সরকার কিন্তু কৌশলে একটা বড় অংশকে সেপারেশন করার চিন্তা ভাবনা করতেছে, এবং এটা শুভঙ্করের ফাঁকি। সেটা কি? এরা সরকার বলতেছে যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা হবে। এটা সম্পূর্ণ একটা ফাঁকি, সম্পূর্ণ একটা টোটালি একটা ফ্রড কথাবার্তা। সাধারণ বেতন স্কেল যারা বাস্তবায়ন করতে পারে না, তারা শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করবে, এগুলো ফাঁকি দেওয়ার কথাবার্তা বলে লাভ আছে। যাতে শিক্ষকদের আলাদা বেতন স্কেলের কথা বলে একটা বড় একটা অংশ সকল শিক্ষক মিলে, সকল শিক্ষক বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এমপিভুক্ত প্রতিষ্ঠান, সবাই যাতে স্কুল অন্তর্ভুক্ত, এদেরকে বাদ দিলে প্রায় 7 থেকে 8 লক্ষ কমে যাবে, সাইড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে সেটা হচ্ছে যে একটা বড় অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু কমে যাচ্ছে। 3 ভাগের 1 ভাগ সেপারেশন হয়ে যাচ্ছে, তখন আর থাকছে বাকি 2 ভাগ। অর্থাৎ এটা একটা কৌশল, এই কৌশল বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা শিক্ষকদের জন্য করবেন, ভালো কথা, করেন, এটা করতে সময় লাগবে। আজকে বললাম কালকে হবে না। 8 মাস আগে থেকে পে স্কেলের নিয়ে আপনার কাজ করে শেষ করতে পারেননি, আর হুট করে শিক্ষকদের জন্য এটা সম্ভব না। সকলকে সার্বজনীনভাবে আগে সকলের জন্য সর্বজনীন যে পে স্কেল আছে এটা ঘোষণা করেন, সবাইকে এতে ইনক্লুড করেন। এরপরে যদি আপনাদের শখ হয় যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করবেন, করেন, তখন তখন শিক্ষকদের আলাদা করে নিন। এখন এগুলো ফাঁকি ঝুঁকি মারা কথাবার্তা বলে, শিক্ষকদের আইওয়াশ করে, শিক্ষকদের সেপারেশন করে আন্দোলন বা বাস্তবায়নের দাবিটাকে হালকা করার চেষ্টা করা, এটা কিন্তু আমরা বুঝি বা শিক্ষকরাও বুঝে। তো এইভাবে আমরা আমাদের যারা শিক্ষকরা আছেন জাতীয় স্কুলে আওতাভুক্ত, এই ফাঁদে পা দেওয়া যাবে না। এবং আগামীর আন্দোলনে অবশ্যই যারা যারা এর স্টেক হোল্ডার আছে, সকলকে একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব। এবং আমি আশা রাখি আপনারা আমার সাথে একমত হয়ে সকলে একতাবদ্ধ হয়ে একসাথে হয়ে মাঠে নামলে আমাদের দাবি বাস্তবায়ন হবেই হবে। এখান থেকে আমাদেরকে কেউ রুখতে পারবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। এবং একটা কথা শুনে, একতাই বল, একতা থাকলে সবকিছু হবে। কেন হবে না? এমপিভুক্ত শিক্ষকরা একতাবদ্ধ হয়ে, অধিকাংশ এমপিভুক্ত শিক্ষক একতাবদ্ধ হয়ে পার্সোনাল চাকরি বাড়ি ভাড়া আদায় করেনি। সরকার কি বলছিল? এটা কোনো মতে, সরকার তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা উপদেষ্টা কি বলছিল? এটা কোনো মতেই সম্ভব না, এটা এই হবে না, সেই হবে না। তারপর দিল 5%, এবং যে বলে আর আধা পয়সাও দেওয়া যাবে না। কেন? তারপরে কি হয়েছে? 15% দিতে হয়েছে। তো ওই যে বললাম যে একতাই বল, একতা থাকলে সবকিছুই হয়। তো এইভাবে যদি সকলে আমরা একতাবদ্ধ হতে পারি, তাহলে অবশ্যই এই দাবি বাস্তবায়ন হবে। আর এই সকলের মধ্যে থেকে একতাবদ্ধতা নষ্ট করার জন্যই এই সরকারি কুটচালটা, এই সরকারের শিক্ষামন্ত্রী বা শিক্ষা প্রতিমন্ত্রী আছে, কি নাম, ববি হাজজার যেন, এই বা শিক্ষামন্ত্রী যে এহসানুল্লাহ মিলন সাহেব আছেন, এই ফোন দিয়ে আসছেন। আমি ওনাদের উদ্দেশ্য করে সবিনয় বলবো, স্যার, এইগুলো ফোন দিয়ে না এটিয়ে আপনারা শিক্ষকদের জন্য আলাদা করেন, সমস্যা নাই। আগে সার্বজনীন পে স্কেলটা চালু করে সকলকে সেখানে ইনক্লুড করে পে স্কেলটা ঘোষণা করেন। করার পর আপনারা যদি চান যে শিক্ষকদের জন্য বেশি কিছু করবেন, এক্সট্রাঅর্ডিনারি কিছু করবেন, তখন করেন, আপনাদেরকে সবাই বাহবা দিবে। কারণ কেউ কারোটা তো নিচ্ছে না, যার যারটা তাই নিবে, যার যার পরিশ্রমের দাম তাই নিবে, এখানে বাধা কেউ সৃষ্টি করবে না। অতএব
এগুলো রামসাম্মাকে কথাবার্তা না বলে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সেই কাজ করেন। তো অনেক কথা বললাম আজকে। এখন মূল যে বিষয়টা হচ্ছে, সবাই আমরা এই যে পে স্কেল বাস্তবায়নের জন্য যে আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে সামনে, সবাই আমরা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, একসাথে এক হয়ে আমরা মাঠে নামবো দাবি আদায় বাস্তবায়নে। কেউ কারো মুখোমুখি হব না, কেউ কারোর দিকে তাকায় থাকবো না। যার যার দাবি তাইটা আদায় করার জন্য মনে করে আমি আমার দাবি আদায় করার জন্য যাচ্ছি, আপনি আপনার দাবি আদায় করার জন্য যাচ্ছেন। এইভাবে আমরা মাঠে নামবো এবং আমরা সফল হবই ইনশাআল্লাহ। তো এখন যারা আমার কথাগুলো শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা বলি সেটা হচ্ছে, আমি পে স্কেল নিয়ে বরাবরই অনেক দিয়ে কথা বলতেছি। পে স্কেল যখন যে মানে নতুন বেতন কাঠামো পে স্কেল যখন যে সংবাদ আমার কাছে আসে, আমি সেটা আপনাদের মাঝে জানার চেষ্টা করি। তো আমার সেই খবরগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দয়া করে সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।